শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন টিএমএসএস হেলথ সেক্টরের প্রধান ডক্টর মতিউর রহমান। উনি উপনির্বাহী পরিচালক টিএমএসএস এবং উনি অ্যাসোসিয়েট প্রফেসর পুন্ড্র ইউনিভার্সিটি এবং উনি পাবলিক হেলথ নিয়েই উনি ওখানে পড়ান। এছাড়া উনি একজন ডাক্তার। আর উপস্থিত আছেন ডক্টর আমিনুর রহমান। উনি রিসার্চার, উনি উমেন এম্পাওয়ারমেন্ট, স্পেশালি ভিলেজ উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ওনার ডক্টরেট করা। ওনার প্রফেশনাল জীবন হচ্ছে প্রায় 20 বছরের উপরে এই ফিল্ডে কাজ করছেন। তো আমরা প্রথমে ডক্টর আমিনুর রহমানের কাছে যেতে চাই। আসলে স্বাস্থ্য সেবা বলতে আমরা কি বুঝি, এটা যদি একটু খুব সংক্ষেপে আপনি বলেন। ধন্যবাদ আজকে এ ধরনের একটি আলোচনার সূত্রপাত করার জন্য। প্রথমে যে বিষয়টি নিয়ে আপনি আলোকপাত করেছেন সেইটি নিয়ে বলতে হলে তাহলে স্বাস্থ্যসেবা বিষয়টি প্রচলিতভাবে দুভাবে আমরা দেখি, কিন্তু একটা হলো যে শুধু এর একটা ন্যারো এক্সপ্লানেশন আছে, সেটি হলো অসুস্থতা জনিত যে ধরনের সেবা মানুষ পেয়ে থাকে সেটা একটা খুব ট্র্যাডিশনাল, এটাকে ডেফিনেশন না বলে বলতে পারেন যেটা আন্ডারস্ট্যান্ডিং আছে সোসাইটিতে, যে আসলে স্বাস্থ্য মানে হচ্ছে যে শুধুমাত্র শারীরিক যে সমস্যা সেই সমস্যাটি হলো স্বাস্থ্য একটা বিষয়, এবং তার জন্য যে ধরনের সেবা প্রোভাইড করা হবে অথবা যারা এটা গ্রহণ করবেন এর যে সমষ্টিগত বিষয়, অর্থাৎ এর মধ্যে নানান রকমের পদক্ষেপ আছে, এটা হলো খুব একটা প্রচলিত ধারণা, সেটা হলো স্বাস্থ্যসেবা। আর যদি আমরা একটু তাত্ত্বিক জায়গায় যাই, সেটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেভাবে বলেছে সেখানে কিন্তু স্বাস্থ্যসেবা বলতে তারা একেবারে বলছে যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লেক্স ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। অর্থাৎ স্বাস্থ্যসেবা মানে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল বিষয় না, সেইখানে একেবারে স্পেসিফাই করা আছে মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং। সাথে সাথে এটুকু আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ প্রচলিত যে ধারণা সেই জায়গা থেকে বিষয়টি একটা খুব মানে ব্রড স্পেকট্রামে এটাকে নেওয়া হয়েছে। এখন যদি আপনি এই দিকটাই বিবেচনা করেন তাহলে দেখবেন আসলে কোনো কিছুই বাদ যাচ্ছে না। আপনি যদি স্বাস্থ্য সেবার জায়গায় আসেন, অর্থাৎ তার সোশ্যাল, তার মেন্টাল অ্যাজ ওয়েল এজ তার হেলথ, এই তিন ওয়েলবিংই আপনাকে এনশিওর করতে হবে। এবং এটা এনশিওর করতে গেলে যে ধরনের কাঠামো, যে ধরনের পরিকাঠামো, যে ধরনের সেবা দেওয়া প্রয়োজন গ্রহীতাকে বা নাগরিককে, এর যে সমষ্টিগত ব্যাপার সেটি হলো স্বাস্থ্যসেবা। আর এই জায়গাটায় যদি আমি একটু আরেকটু অন্যভাবে বলি, সেটি হলো অর্থাৎ মানুষ তার, বিশেষত ডক্টর অমর্ত্য সেন এর একটু ভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন, সেটা শুধুমাত্র স্বাস্থ্যসেবা কথাটির জন্য নাই, বাট স্বাস্থ্যসেবা বিষয়টি বুঝবার জন্য সেটি খুব চমৎকার। আমি ওনার এই বিষয়টিকে খুব মাথায় রাখি সব ক্ষেত্রেই। যদি আপনি গ্রহীতার দিক থেকে দেখেন বা আমার আপনার দিক থেকে দেখেন, তাহলে উনি বলেছেন যে সুযোগ বঞ্চনা যেটি, সেটি হলো একজন ব্যক্তি কোনো একটি সুবিধা পাবার ক্ষেত্রে যে সুযোগ বঞ্চনার ভেতরে আছে, সেই সুযোগ বঞ্চনাটা হলো তার না পাওয়ার একটি জায়গা। অর্থাৎ আপনি যদি হেলথের ক্ষেত্রে এই তিনটে কম্পোনেন্ট, অর্থাৎ হেলথ, মেন্টাল হেলথ এবং সোশ্যাল ওয়েলবিং, এই তিনটি কম্পোনেন্টে কোনো নাগরিক, কোনো ব্যক্তি যদি তার সেই সুযোগ বঞ্চনা মুখোমুখি হয় তাহলে ওটাকে আমরা হেলথ পভার্টি বলি। যদি এটাকে বিপরীত ভাবে নেন, অর্থাৎ এই সব জায়গায় তার অ্যাক্সেস, যদি অ্যাক্সেসিবিলিটি যদি এনশিওর হয় দুই ভাবে, অ্যাজ কনস্টিটিউশনালি যদি সেটা এনশিওর হয় অথবা অ্যাজ অপরচুনিটি যদি এনশিওর হয়। আপনি জানেন পৃথিবীর সব দেশই স্বাস্থ্য সেবাটাকে কনস্টিটিউশনালি এখনো স্বীকৃতি দেয়নি, কিছু কিছু দেশ দিয়েছে। হ্যাঁ, এটা দুইভাবে এনশিওর হতে পারে। যদি দুইভাবে এনশিওর হয়, সেটা অ্যাজ এ রাইট হতে পারে, অ্যাজ এ অপরচুনিটি হতে পারে, তাহলে সেটিও কিন্তু এই
স্বাস্থ্যের যে ব্রড স্পেকট্রাম, যেটা এর যে হরাইজন, সেই বিষয়টি একটা কাঠামোগত ভিত্তি তৈরি করতে পারে, এবং ওইখানে নাগরিক তার সুবিধাটা কিভাবে পাবে। এবং আপনি বুঝতেই পারছেন যে এর একটা বিশালতা রয়েছে, সেটা প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ার, নানান রকমের বিষয় আছে। ম্যাটারনাল একটা ব্যাপার আছে, মেয়েদের পুরুষদের একটা ব্যাপার আছে, অ্যাডোলেসেন্টদের ব্যাপার আছে, এর নানান লেয়ার আছে। ফলে এর একটা কমপ্লেক্সিটি আছে। আমরা অ্যাজ এ হোল এটুকু না, বলতে আমি পারি, হ্যাঁ আমি অ্যাজ এ হোল আমরা এটা বলতে পারি। আমি এর সাথে একটু যোগ করতে চাই। যেটা যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে এই আহ, এই যে ব্যাখ্যাটা আপনি দিলেন তার সাথে আমরা যেটাকে ডেভেলপমেন্ট বলি, উন্নয়ন, সামগ্রিক হ্যাঁ মানে দেশের উন্নয়ন, সেটা খুব সরাসরি জড়িত। এই এই মানে স্বাস্থ্য সেবার সাথে উন্নয়নটা, দেশের উন্নয়ন, যেটা সমাজের, পরিবারের উন্নয়ন, সমাজের উন্নয়ন, মানে তথা দেশের উন্নয়ন খুব সরাসরি জড়িত মানে এই স্বাস্থ্য সেবার সাথে। সেটা যে ধরনের স্বাস্থ্য সেবার কথা আপনি বললেন, অর্থাৎ এটা এটা এই এই মানে সুস্থতা আমাদের জিডিপিতে খুব সরাসরি অবদান রাখে, ইম্প্যাক্ট ফেলে। তো আমি যাব হচ্ছে ডক্টর মতিউর রহমান ওনার কাছে। আগে বলেছি উনি টিএমএসএস এর হেলথ সেক্টরের উনি প্রধান। ওনাদের একটা চমৎকার মাঠ পর্যায়ের এই কার্যক্রম, স্বাস্থ্যসেবার কার্যক্রম একটা ওনাদের পরিচালিত হয়, যেটা টিএইচসিসি নামে পরিচিত। আমি তার কাছে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো। ধন্যবাদ ডক্টর মোস্তফা সাইদ কাজল সাহেব। স্বাস্থ্য সেবা নিয়ে ডক্টর আমিনুর রহমান কিছু কথা বললেন। মূলত আমি তার সাথে একটা বিষয় আরেকটু যোগ করতে চাই, সেটা হলো যে স্বাস্থ্যর যে তিনটা মেজর ডাইমেনশনের কথা উনি উল্লেখ করলেন, তার সাথে কিন্তু আরো একটা ডাইমেনশন আছে, সেটা হলো স্পিরিচুয়াল ডাইমেনশন। সেটা হলো প্রত্যেকটা রিলিজিয়নে কিন্তু গুড হেলথ প্র্যাকটিস, এটাও কিন্তু একটা কম্পোনেন্ট আছে। ফলে সেটাও কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে সেটাকেও ইনডোর্স করা হয়। যাই হোক, এখন আমি আমার বিষয়ে যে বিষয়টা আমাকে বলা হলো সেটা নিয়ে আমি আসি। বিষয়টা হলো যে আমাদেরকে যদি আমি বলি যে স্বাস্থ্য সেবা আমরা দিতে চাই, তাহলে সেই স্বাস্থ্য সেবা কাদের জন্য? ডেফিনেটলি স্বাস্থ্য সেবা এই দেশের নাগরিকের জন্য। আমি যদি নাগরিকের স্বাস্থ্য কথা ভাবি, তাহলে এই নাগরিকের ডিস্ট্রিবিউশনটা আমাকে জানতে হবে, যে সেই নাগরিক কোথায় বসবাস করে, কত পার্সেন্ট লোক শহরে বসবাস করে, কত পার্সেন্ট লোক গ্রামে বসবাস করে, এবং দেশের এই গ্রাম বা গ্রামাঞ্চল, ইভেন শহরেও কোন জিওগ্রাফিতে কি ধরনের ফ্যাসিলিটি, অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি, অন্যান্য সেবার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা কি আছে, এই বিষয়টা আমাদের জানতে হবে বা জানা দরকার। তাহলে আসলে আমাদের সেবার যে বিষয়গুলো, এগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারবো। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে স্বাস্থ্য অবকাঠামো, এটা কিন্তু পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অনেক ভালো। আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো একদম রুট লেভেল থেকে একদম টার্সিয়ারি লেভেল, সুপার স্পেশালিটি লেভেল, প্রত্যেকটা লেভেলেই আমাদের কিন্তু স্বাস্থ্য অবকাঠামো আছে। এখন সেই বিষয়টা হলো যে অবকাঠামো আছে, অবকাঠামোর ইউটিলাইজেশন একটা বিষয়, এবং অবকাঠামোটাকে আবার টাইম টু টাইম এটাকে রিভিউ করার বিষয়, যে আমার এখন আসলে স্বাস্থ্য সমস্যাগুলা কি ধরনের। এখানে আমাদের যারা জনবল, যারা কাজ করছে, স্বাস্থ্যকর্মী, তাদেরকে সেই বিষয়গুলোতে ইকুইপ করা এবং জনগণকে সেই স্বাস্থ্য সেবাটা দেওয়া। তো আমরা টিএমএসএস যেটা করছি, আমাদের অর্গানাইজেশনের শুরু কিন্তু স্বাস্থ্যসেবা কার্যক্রম দিয়ে বলতে গেলে। সেক্ষেত্রে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় প্রথমে ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রম দিয়ে, তারপরে আমরা ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রম পার্ট অফ দ্য প্রাইমারি হেলথ কেয়ার, মানে ইট ইজ এ পার্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার অ্যাক্টিভিটি। তারপরে আমরা প্রাইমারি হেলথ কেয়ারের অন্যান্য কম্পোনেন্ট গুলোকেও আমরা নিয়ে তখন এই মাঠ পর্যায়ে কার্যক্রমটাকে আমরা আরো মানে এক্সটেন্ডেড করি এবং স্ট্রেনথেন করি। এরপরে আমরা 2000-এর পর থেকে মূলত 2000 পর্যন্ত বা 2002 পর্যন্ত আমাদের এই প্রাইমারি হেলথ কেয়ারে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন দাতা সংস্থা তারা অর্থায়ন করেছে, মানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল এই বিষয়গুলো দিয়েছে।
সেই প্রেক্ষাপটগুলোকে সেই সময়ে মানুষের স্বাস্থ্য নিডটাকে মূলত অ্যাড্রেস করার জন্য সেই সময় যেটা আমি দেখেছি বা আমাদের অভিজ্ঞতা সেটা হলো যে স্বাস্থ্য সচেতনতা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে অ্যাওয়ারনেস, বিভিন্ন ইস্যুতে অ্যাওয়ারনেস করা যে মানুষের। এখন কিন্তু ডাইমেনশনটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। সেই সময়ও কিন্তু ছিল যে কমিউনিকেবল ডিজিজটা একটা বড় ধরনের জায়গা নিয়েছিল প্রাইমারি হেলথ কেয়ারের। এখন কিন্তু সেই কমিউনিকেবল ডিজিজটা হয়তো এই প্যান্ডেমিকে এসে আবার বিষয়টাকে আমাদের মাথায় নতুন করে নিতে হচ্ছে। এরপরে কিন্তু 2000 সালের পর থেকে মোটামুটি নন কমিউনিকেবল ডিজিজটা ছিল একটা নতুন একটা ডাইমেনশনে এসেছে, সেটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সব কটা লেভেলে। তো আমরা মানে যেটা কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেটা ছিল যে বিষয়গুলো এর আগে ছিল, যে ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ধরনের মানে বাচ্চাদের শ্বাসকষ্ট বা রেসপিরেটরি যে প্রবলেমগুলা, ইভেন ওয়ার্ম ইনফেস্টেশন মানে কৃমি, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি একসময় ছিল। 2000 তারপরে ম্যালেরিয়া ছিল, কালাজ্বর ছিল, ফাইলেরিয়াসিস ছিল। এই বিষয়গুলো কিন্তু অনেকটা কন্ট্রোল বাংলাদেশে হয়েছে। এটা সরকারি অবকাঠামো, পাশাপাশি এনজিওরা যে মাঠ পর্যায়ে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে এসছে, সেটার মাধ্যমে মানুষকে কিন্তু বড় অংশের মানুষ, একটা গ্রামের মানুষ বা কমিউনিটি পিপুল, তারা কিন্তু অ্যাওয়ার হয়েছে। তো ফলে সেই যখন তারা অ্যাওয়ার হয়েছে এবং তারা জেনেছে এবং তারা প্র্যাকটিস করেছে যে কিভাবে কৃমি থেকে তারা মুক্ত হইতে পারে। আমরা দেখতাম একসময় যে গ্রামের মানুষ তার পায়ে চলার সময় কোনো প্রকার স্যান্ডেল বা মানে জুতা পরার তাদের অভ্যাস ছিল না, কিন্তু এই সচেতনতার কারণে কিন্তু এখন গ্রামের মানুষও যে পায়ে স্যান্ডেল দেয়, তারপরে হাত ধুয়ে খাবার খায়, বাথরুম টয়লেট ব্যবহার করার সময় যে হাত ধোয়ার এই প্র্যাকটিসটা কিন্তু তাদের মধ্যে হয়েছে। বিধায় কিন্তু এই ওয়ার্ম ইনফেস্টেশন, অন্যান্য সংক্রামক ব্যাধি, সেগুলো কিন্তু একটা পর্যায়ে মানে এটা মানে ছিল। তারপরে দেখা গেছে যখন কমিউনিকেবল ডিজিজটা একটা পর্যায়ে হয়েছে, আমরা দেখেছি নন কমিউনিকেবল ডিজিজ। এখন কিন্তু আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেগুলো আছে, আমরা টিএইচসিসি বলি, টিএমএসএস হেলথ কেয়ার সেন্টার, এটা হলো যে আমাদের মডেলটা মূলত মাইক্রো ক্রেডিট প্লাস মডেল। যে আমাদের মূল টার্গেট গ্রুপ হলো আমাদের মাইক্রোফিন্যান্সের বেনিফিশিয়ারি যারা আছে, তাদেরকে মূলত আমাদের টার্গেট, যে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই এবং তাদেরকে সুস্থ রাখতে চাই। আপনি শুরুতেই ভূমিকায় যে কথাটা বলেছেন যে সুস্থতা উন্নয়নের বড় একটা মানে ইন্ডিকেটর, যে মানুষ কতদিন, একটা বলে যে ফিজিক্যাল ডিসএবিলিটি, আরেকটা বলে হলো টেম্পোরারি ডিসএবিলিটি। সেই টেম্পোরারি ডিসএবিলিটিটা কিন্তু তৈরি হয় বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে, এবং সে সাময়িক যখন অসুস্থ থাকে তিনি কিন্তু এক ধরনের ডিসএবিলিটি তৈরি হয়, সে কাজ করতে পারে না, তাকে নিয়ে পরিবারের আরো 10 জন মানুষের ব্যস্ততায় থাকতে হয়। ফলে মানুষ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সে এই যে মানে বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট, কার্যক্রমে বা সার্ভিসে তারা মানে অ্যাক্টিভিটিতে যে লোনটা নিচ্ছে, এটা তারা কিন্তু ইউটিলাইজ করতে পারবে। আর ইউটিলাইজ করতে পারলে তাদের ডেভেলপমেন্টটা, যে ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটা হবে, এবং সেটার পূর্ব শর্ত হলো যে তিনি সুস্থ আছেন কিনা। তো ফলে আমাদের এই মডেলে কিন্তু আমরা তাদেরকে এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করছি, আমরা স্বাস্থ্য সেবা দিচ্ছি যাতে তারা সুস্থ থাকে, এবং তাদেরকে আমরা বেসিক লিটারেসি দিচ্ছি যাতে করে সে তার বিষয় ডে টু ডে বিষয়গুলা সে মানে বুঝতে পারে বা করতে পারে। এখন 2000 সালের পরে যে বিষয়টা আমরা নতুন করে আমাদের পিএইচসিসির মধ্যে আমরা করেছি, সেটা হলো যে নন কমিউনিকেবল ডিজিজটাকে এবং ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ এবং অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার, এই জায়গাগুলোকে আমরা প্রায়োরিটির জায়গাতে নিয়ে এসেছি। এবং আমাদের টিএইচসিসি গুলাতে আমরা যে মানে অ্যান্টিনেটাল, পোস্টনেটাল, অ্যাডোলেসেন্ট কেয়ার, তাদের রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস, এই জিনিসগুলো কিন্তু আমরা দিচ্ছি। এবং পাশাপাশি এখন আমরা যেটা দেখছি যে গ্রামের মানুষের মধ্যেও কিন্তু একসময় যে ফিজিক্যাল ওয়ার্ক তারা করতো, সেটাও কিন্তু এখন মেকানাইজ হয়ে গেছে। মানুষ এখন একটু মানে বের হলেই দেখা যাচ্ছে তারা আর সেই পরিশ্রম, শারীরিক পরিশ্রম, হেঁটে যাওয়ার প্রয়োজন হয় না। তারা বিভিন্ন রিক্সা, ভ্যান, বিভিন্ন যে বাহন, সিএনজি, অটোরিক্সা, এগুলো কিন্তু গ্রাম পর্যন্ত অ্যাভেলেবেল হয়েছে, এবং সব এগ্রিকালচারও কিন্তু মেকানাইজ হয়েছে। ফলে আমরা দেখছি যে গ্রামের মানুষের হার্ট ডিজিজের মানে ইনসিডেন্স বা প্রিভিলেন্স বেড়ে যাচ্ছে, তারপর ডায়াবেটিসের প্রিভিলেন্স বেড়ে যাচ্ছে, ইভেন মানে ম্যালিগনেন্সি গুলোও কিন্তু এখন গ্রামের লোকেরও হচ্ছে।
এগুলো বিভিন্ন তাদের মানে কি বলে যে বিভিন্ন হ্যাবিটের কারণে, যে তাদের কালচার, তাদের ফুড হ্যাবিট, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদের এই প্রাইমারি হেলথ কেয়ারের যে মধ্যে এই বিষয়গুলোকে এখন আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের এই প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সরকারও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন একসময়, যেটা উন্নত দেশগুলোতে আছে, রেফারেল সার্ভিসেস। যে মানে যেটা একটা কমিউনিটিতে একজন ডক্টর বা একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা একজন স্বাস্থ্যকর্মী, তার কাছে যদি সে ফার্স্ট কন্টাক্ট হয় একটা মানুষের, তাহলে উনি তাকে একটা পর্যায় পর্যন্ত সার্ভিস দিতে পারবে, তারপরে উনি বলতে পারবে যে তার বাকি সেবাটা কোন ধরনের চিকিৎসক বা কোথায় গেলে মানে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই রেফারেল সার্ভিসটা কিন্তু আমরা আমাদের টিএসসিসি থেকে দিচ্ছি আমাদের, এবং আমাদের সদস্য পরিবারের বাইরেও আমরা সার্ভিস দেই, কিন্তু আমাদের মানে মূল ফোকাসের জায়গাটা হলো আমাদের সদস্য পরিবার। এবং আমাদের হসপিটাল, এটা এখানে যে টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফিকুল্লাহ কমিউনিটি হসপিটাল, আমাদের এই সাব ক্লিনিক থেকে যেটা মানে ক্যাচমেন্ট এরিয়া এখানে আসতে পারে, সেই সাব ক্লিনিক গুলো থেকে, টিএসসিসি গুলো থেকে রেফার করা হয় এখানে। আর বাকি সাব ক্লিনিক যেগুলো দূরে আছে, যারা এখানে আসা সম্ভব না, তাদেরকে আমরা সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে যে ডিসিপ্লিন বা যে বিভাগে যাওয়া দরকার সেইভাবে আমরা তাদেরকে এইভাবে তারা এই কাজটা করে। তো ফলে এই রেফারেল একটা গুরুত্বপূর্ণ সার্ভিস, যে মানুষ কিন্তু কম এফোর্ট মানে কম মানে কি বলে যে তাদের হ্যারাসমেন্টটা কম হয়, যে কোথায় যা ঘুরবে কি করবে। এতে কিন্তু তাদের আর্থিক একটা বার্ডেনও বেড়ে যায়, যে বিভিন্ন জায়গায় যদি ঘুরতে হয় তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাটাও টাইমলি পায় না, আবার তার জন্য একটা বড় অংশ অর্থ খরচ হয়। তো সেই জায়গাটা কিন্তু আমাদের কর্মীদের আমরা ওইভাবে প্রশিক্ষণ দিয়েছি, তাদের এইভাবে গাইডলাইন আছে, আমাদের একটা অপারেশনাল ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালটাকে আমরা টাইম টু টাইম রিভিউ করে তাদেরকে আমরা সবসময় আপডেট রাখার চেষ্টা করি, যাতে করে এই প্রাইমারি হেলথ কেয়ার, আপনারা এটাও জানেন, আমরা অনেকেই জানি বিভিন্নভাবে, যে আমরা সিংহভাগ যে ডিজিজ, আমরা যদি বলি একটা হার্ট ডিজিজ, এই হার্ট ডিজিজ কিন্তু 70 থেকে 80% হার্ট ডিজিজ কমানো যাবে যদি আমরা এই পাবলিক হেলথ অ্যাপ্রোচে আমরা যাই। আমরা যদি অ্যাওয়ারনেস, এই হেলদি প্র্যাকটিস, তাদের ফুড, তাদের ডায়েট, তাদের ডেইলি লিভিং মানে লাইফস্টাইল, এই জিনিসগুলোকে যদি মডিফাই করতে পারি, তাহলে কিন্তু 70 থেকে 80% মানুষ কিন্তু হার্ট ডিজিজে এফেক্টেড হবে না। তো এই প্রত্যেকটা ডিজিজের সাথে কিন্তু একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট আছে, সেই জায়গাটাকে কিন্তু আমরা মানে এই এই মানে সব ক্ষেত্রে, যেটা ডক্টর আমিনুর রহমান ভাই বলার চেষ্টা করলেন, যে এটা মানে সেবার ক্ষেত্রে আমরা আন্ডারস্ট্যান্ডিং আমাদের, যে সেটা হলো অসুস্থ হলে হসপিটালে যাইতে হবে, এটাই স্বাস্থ্য সেবা। এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের কমনলি আমাদের মানুষের মধ্যে, কমন পিপুলের মধ্যে আছে। তো আমার মনে হয় এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়গুলোকেও পরিষ্কার করে দিতে হবে, যে স্বাস্থ্য সেবাটা হলো যে মূল ফোকাসটা, এবং যেটা খুবই কস্ট ইফেক্টিভ, সেটা হলো প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এটা যত একটা দেশে যত শক্তিশালী হবে, কিউরেটিভ হেলথ কেয়ারের পরে বার্ডেন মানুষের কমবে। তো ফলে এই জায়গাগুলোকে আমরা চেষ্টা করছি আমাদের এক্সিস্টিং যে মানে এটা আমরা বলি হলো হেম মডেল, হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোফিন্যান্স, HEM মডেল, এই মডেলের মাধ্যমে এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমি আমি একটু ডক্টর মতিউর রহমান আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের এই টিএইচসিসির স্ট্রাকচারটা যদি একটু বলেন, স্ট্রাকচারটা কেমন আসলে, আচ্ছা, কতগুলো আমাদের মানে একটা টিএইচসিসি তে মূলত টিএইচসিসি যেটা একদম ব্রাঞ্চ লেভেলে যে অ্যাক্টিভিটি, সেখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে, যারা এই যে আমাদের 3 বছরের ম্যাথস পাস করা ছেলে মেয়ে, 1 বছরের ওদের ইন্টার্নি থাকে, মানে 4 বছরের কোর্স। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে, একজন স্বাস্থ্যকর্মী মানে হেলথ ওয়ার্কার, যিনি মিনিমাম এসএসসি পাস হবে, এবং তাকে আমরা কি উনি মূলত স্বাস্থ্য মানে যেটা শিক্ষা, এই কাজটা উনি করেন। আর আরেকজন লজিস্টিক স্টাফ থাকে, এই 3 জন স্টাফ আমাদের ওখানে থাকে। আর তাদের উপরে আমাদের যে মেডিকেল অফিসার প্রিভেন্টিভ নামে একটা পোস্ট আছে, এটা প্রত্যেক 10টা
সাব ক্লিনিক বা টিএইচসিসির বিপরীতে একজন করে মেডিকেল অফিসার থাকে, এমও প্রিভেন্টিভ। আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো আছে সেগুলো বা কিছু টেকনিক্যাল বিষয়গুলো একটা লেভেল পর্যন্ত এর জন্য এরকম 10টা সাব ক্লিনিকের জন্য একজন সুপারভাইজার থাকে, যারা এগুলো বিষয়গুলা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টগুলো, লজিস্টিক সাপোর্টগুলো দেয়। আর টোটাল বিষয়টা আমাদের একজন ডেপুটি ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, উনি এই টোটাল প্রোগ্রামটা টেকনিক্যাল এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ আসপেক্টটা উনি টোটাল প্রোগ্রামটা দেখে। এই মোটামুটি আমাদের এখানকার স্ট্রাকচার। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, কারণ আমার আরেকটা প্রশ্ন আছে এই জায়গায়, সেটা সেটা নিয়ে কথা বলবো। তার আগে ডক্টর আমিনুর রহমানের কাছে আমি আসলে ডক্টর মতিউর রহমান যে যে কথাগুলো বললেন সেই আলোকে ডক্টর আমিনুর রহমান আপনি কি বলতে পারবেন, মানে আপনার কাছে আমি বলতে পারবেন না, জানতে চাই যে কমিউনিটি হেলথ এই ইস্যুটা নিয়ে, এরকম ধারণা নিয়ে, এরকম বিষয়গুলো নিয়ে প্রচুর কাজ হয়েছে সারা পৃথিবীতে, বিশেষ করে আন্ডার ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে। সেই ক্ষেত্রে এই টিএমএসএস অর্থাৎ টিএইচসিসি যে ধরনের কাজ করছেন ডক্টর মতিউর রহমান বললেন, আপনার তার সাথে আরো কিছু বা আপনার অভিজ্ঞতার আলোকে অন্য দেশের কিছু বলবেন কিনা, বা আপনার কিছু অবজারভেশন আছে কিনা? ধন্যবাদ সাইদ গাজী সাহেব। হ্যাঁ, এমনিতেই টিএমএসএস এর যে টিএইচসিসি যে মডেলটি, সেটি বেশ পুরাতন, কিন্তু একটু কথাই শুনেছেন। ওনারা বেশ আগেই কিন্তু এ ধরনের একটি কার্যক্রম শুরু করেছেন এবং সেটা বেশ প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেছেন। সেটা আপনি বলেছেন যে এর সাথে অন্যান্য দেশে এই ধরনের যে মডেল ব্যবহার হয় কতটা সেটা সংযোজন বিয়োজনের জায়গায় দাঁড়িয়ে আছে। মানে এটি এখন নানান ধরনের পার্সপেক্টিভের উপরে মানে নির্ভর করে। তো আসলে একটি প্রতিষ্ঠান তার মডেলটি কিভাবে নেবে। আর কমিউনিটি হেলথ কেয়ার এর একেবারে তাত্ত্বিক একটি বুনন কিন্তু আমাদের কাছে ওইভাবে নেই। কারণে আপনি দেখবেন হয়তো আমাদের সাবকন্টিনেন্টে কেরালা মডেল খুব বিখ্যাত। হ্যাঁ, আমাদের সাবকন্টিনেন্টে কেরালা মডেল খুব বিখ্যাত। আফ্রিকাতে বিল গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এবং সিজিআই বলে একটি প্রতিষ্ঠান আছে, এটাকে বলা হয় যে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ, অর্থাৎ আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সাহেব, তিনি যে হেলথ কেয়ার নিয়েই কাজ করেন তার প্রতিষ্ঠানে, সেটা অল ওভার আফ্রিকাতেই কাজ করেন মোস্টলি। যদিও সিজিআই মানে ক্লিনটন ইনিশিয়েটিভ কিন্তু বাংলাদেশেও কাজ করে ব্র্যাকের সাথে জয়েন্টলি। এখন কমিউনিটি হেলথ কেয়ারের মধ্যে মানে হেলথ ইনিশিয়েটিভ, আমি কেয়ার বলবো না, কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ জি, তার মধ্যে টিএইচসিসি যেটি করছে সেটা দীর্ঘদিন চর্চিত একটি বিষয়। হয়তো ওইখানে আর কি বিষয় অন্য দেশে চর্চিত হচ্ছে সেটি যোগ হওয়া দরকার, ওই ভাবনাটি হয়তো এখনো তৈরি হয় নাই। যেমন আমি আপনাকে বলি যে হেলথ ভলেন্টিয়ারের একটা জায়গা আছে। এমনিতে টিএসসিসিতে 3 জন কর্মী আছেন, এই 3 জন কর্মী কিন্তু পেইড, অর্থাৎ এরা কিন্তু নিয়োগ দিয়েছেন টিএমএসএস কর্তৃপক্ষ, ফলে তারা কিন্তু পেইড লোকজন। আর আমরা বৃহৎ ভাবে যেটি কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ বুঝতে চাই বা বুঝি, সেটি হচ্ছে যে সোসাইটিকে এনাবল করা, সোসাইটিটাকেই একটা ক্যাপাসিটেড করা ইন টার্মস অফ পাবলিক হেলথ কেয়ার। এখন তখন কি হয় যে টিএইচসিসির মতো প্রতিষ্ঠান যেমন আছে, সে যদি তার নিচের লেয়ারে কিছু হেলথ ভলেন্টিয়ার তৈরি করে, যেমন এর সাথে সে স্কুলগুলোকে ট্র্যাক করতে পারে, সে লোকাল কলেজ ট্র্যাক করতে পারে, ওইখানে ছাত্রছাত্রীদের প্রাইমারি হেলথ কেয়ারের মিনিমাম বিষয়গুলো আর সেই বিষয়গুলোর ভেতরে নিয়ে আসা, তাদের ট্রেন আপ করা। যদিও ওনাদেরও কিন্তু অকেশনালি নানান ধরনের মানে ওনারা এরকম প্রোগ্রাম করে থাকেন স্কুল কলেজে, কিন্তু সেটা প্রোগ্রাম করা এক জিনিস, আর একটা হচ্ছে যে আপনি আপনার সুনির্দিষ্ট একেবারে একটা বিশেষ সংখ্যক ভলেন্টিয়ার আপনার তৈরি আছে, হেলথ ভলেন্টিয়ার। এই বিষয়টি বাংলাদেশে কিন্তু চর্চিত না। আমি আমাদের রেড ক্রিসেন্ট দিয়ে একটা বিষয় জানি, যে আমাদের রেড ক্রিসেন্ট, বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি যেটা, বুঝলেন, তারা উপকূলীয় এরিয়ায় লক্ষাধিক ভলেন্টিয়ার তারা কিন্তু সিন্স 20 ইয়ার্স তৈরি করেছেন। আমি ওদের সাথে যখন ইভালুয়েশনের কাজ করেছি বাংলাদেশ রেড ক্রিসেন্টের,
কিংবা তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে আমাদের কাজ করার সুযোগ হয়েছিল 2014 সালে। তখন এই বিষয়গুলো দেখেছি, তখন আমার মাথায় কিন্তু ওটাও এসছে, ওরা ডিজাস্টার ফেস করার জন্য যে ধরনের ভলেন্টিয়ার তৈরি করেছে, নট অনলি টিএমএসএস, আমি মনে করি কমিউনিটিতে মানে একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে হেলথ ভলেন্টিয়ার তৈরি করা উচিত। এবং সেটা হলে হবে কি, সোসাইটি অনেকটাই ক্যাপাসিটেড হবে হাউ টু ফেস এনি কাইন্ড অফ সাডেন প্যান্ডামিক অর এনি কাইন্ড অফ ট্র্যাডিশনাল প্রাইমারি হেলথ কেয়ার প্রবলেম, এবং সেটি কি ধরনের হতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা আসতে পারে। এখানে আপনাকে আমি একটা তথ্য দেব, ইউনাইটেড নেশনস এইড মানে ইউএন এইড যেটা, তারা একটা তথ্যে বলছে যে আফ্রিকার ওই ধরনের একটা বাজে অবস্থা আছে। আপনি জানেন যে এবার প্যান্ডামিকে আমরা দেখেছি যে পৃথিবীতে কিছু কিছু রাষ্ট্রের কোনো আইসিইউ আপনার সুযোগ সুবিধা নাই, আফ্রিকাতে আমরা দেখেছি নাই। আমাদের এখন সার্কের মধ্যে আফগানিস্তান ওই জায়গায় পড়ে গেছে, যেহেতু ও সার্কে নতুন জয়েন করছে, আফগানিস্তানও কিন্তু সেটি নাই। কিন্তু আফ্রিকাতে যে বিষয়টি রয়েছে সেটা ইউএনএইডস বলছে যে মোর দ্যান 2 মিলিয়নের বেশি তাদের কমিউনিটি লেভেলে হেলথ ওয়ার্কার আছে, এবং এটা কিন্তু পেইড না, 20 লক্ষের উপরে। হ্যাঁ, এবং এটাই কিন্তু ওদের হেলথ সার্ভিসের ভিত্তি। কারণ ওরা ওইভাবে, আমরা যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স করেছি, ওরা একদমই রুরাল লেভেলে অতটা শক্তিশালী একটা স্বাস্থ্য অবকাঠামো তৈরি করতে পারেনি, কিন্তু সেটা সামহাউ মিটিগেট করছে তারা, এবং সেই জায়গাটাই তারা আফ্রিকাতে একটা ভালো এই চর্চাটা করতে পেরেছে। কেরালা মডেলটা আরো আপগ্রেডেড, কারণ আপনি জানেন ভারতের সব থেকে ধনী রাজ্য যা দুই একটা আছে তার মধ্যে কেরালা, এবং তাদের মডেলটা আপগ্রেডেড এই অর্থে যে সেখানে রাজ্য সরকার বিশেষ ধরনের একটা ব্যবস্থা চর্চা করে না, যেটি অনেক রাষ্ট্রও করতে পারে না, ওই কারণে আমরা যদি ওবামা কেয়ার কিংবা যদি আমরা মনে করি যে কেরালা মডেল, অথবা যদি মনে করি আফ্রিকান মডেল, অন্তত বিশেষ করে কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভের জন্য, তাহলে আমি বলবো যে আমাদের এখানে একটা বড় ধরনের সুযোগ রয়েছে কমিউনিটি এনগেজমেন্ট করার। সেই কমিউনিটি এনগেজমেন্টের জায়গায় দুটি জায়গাকে আমরা ফোকাস করতে পারি। একটা হলো সরকার যেটা দিচ্ছেন সেটা তো পাবলিক সার্ভিস, ওই পর্যন্ত রাখেন। আমি এনজিও কেও এখন মনে করি না যে ঠিক কমিউনিটি সার্ভিস বলতে যেটা বুঝি সেটার মধ্যে রাখতে চাই, কারণ এনজিও কিন্তু এটা আলাদা সত্তা, এবং এটাও কিন্তু আফটার লিবারেশন একটু একটু করে সাংঘাতিক স্ট্রাকচার্ড হয়ে গেছে, এবং অনেকটাই রাষ্ট্রের একটি সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান হয়ে গেছে এনজিও গুলো। কিন্তু এই দুইয়ের বাইরে আপনি দেখবেন লোকাল গভর্নমেন্ট যেসব ইনস্টিটিউট গুলো আছে, ইউনিয়ন পরিষদ, আপনি একটা জিনিস খেয়াল করুন, ওয়েস্ট ইন্ডিয়াতে পঞ্চায়েত যে পরিমাণ শক্তিশালী, আমাদের ইউনিয়ন পরিষদ সে পরিমাণ শক্তিশালী না। আমাদের ইউনিয়ন পরিষদের যে অবকাঠামো আছে এবং নতুন নতুন যেসব আমরা বিল্ডিং গুলো তৈরি করেছিলাম ইউনিয়ন পরিষদের, সেটা কিন্তু পার্লামেন্টারিয়ান ফর্মকে মাথায় রেখে, অর্থাৎ যতগুলো ইউনিয়ন পরিষদের মেম্বার থাকবেন সব ওই মন্ত্রণালয়ের এক একটা উইং, এবং নতুন বিল্ডিং এ ওইভাবেই কিন্তু রুম তৈরি করা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে লোকাল পিপুলদের সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরে ওই ধরনের কোনো এনগেজমেন্ট নেই, বা তারা কিন্তু হেলথ তো বোঝেই না, অন্যান্য বিষয়েও কিন্তু সোসাইটিকে অতটা এনকারেজ করে না। মানে এটা অনেকটাই কিন্তু ওই ট্রিকল ডাউন, অর্থাৎ ওই যে টপ টু বটম এই লেভেলে, মানে আমরা চাচ্ছি একটা বটম আপ প্ল্যাটফর্ম। ইয়েস, একটা বটম আপ প্ল্যাটফর্ম, সেখানে সিবিও, উইমেন অর্গানাইজেশন, এবং বিশেষ করে আমি বলবো জনাব সাইদ গাজল সাহেব, আমরা হাই স্কুল এবং কলেজগুলোকে যেন স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে যে ভলেন্টিয়ারিজমের আইডিয়াটা অন্য জায়গায় চর্চিত হতো, স্বাস্থ্যে না, আমরা এই দুটো প্রতিষ্ঠানকে যেন মাথা থেকে বাদ না দেই। কারণ এই মেয়েগুলোকে, এই ছেলেগুলোকে প্রাইমারি হেলথ কেয়ারের খুব বেসিক বিষয় যদি শেখানো হয়, ভলেন্টিয়ার তৈরি করা হয়, তারা হেলথ ক্রাইসিস মিটিগেশনে একটা বড় ধরনের প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। আপনি বলেছেন যে তাহলে টিএইচসিসি কি করতে পারে, এই তো এইখানে আমি আপনাকে আর একটুখানি একটু যুক্ত করি, সেটি হলো টিএইচসিসি 1996 এর পরে বাংলাদেশের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তখন যে উদ্যোগটি নিয়েছিলেন কমিউনিটি ক্লিনিকের, খেয়াল করেন, এটা পরবর্তীকালে হোঁচট খেয়েছিল, এটা আবার এখন অনেক ভালো অবস্থায় আছে।
তো দেখবেন যে কমিউনিটি ক্লিনিক যেসব সার্ভিস প্রোভাইড করেন, টিএসসিসি ওইখান থেকে একটা লার্নিং নিতে পারে যে টিএসসিসি ওই জায়গায় যেতে পারে কিনা, ওর ওই ম্যাটারনাল সার্ভিস প্রোভাইডিং এর জায়গাটায়। এক, দুই হলো যে দুইটা মার্চ করে কিছু করতে পারে কিনা তাদের সাথে, সেই অভিজ্ঞতাটি বিনিময়ের মধ্য দিয়ে। আর এই টিএইচসিসির বাইরের যে জায়গাটা, সরি আমাদের কমিউনিটি ক্লিনিকের বাইরের যে জায়গাটি রয়েছে, আমাদের যে পরিবার পরিকল্পনা ক্লিনিক গুলো ইউনিয়ন পরিষদে খুব বড় বড় অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে, সেগুলো ফুললি ইনঅ্যাক্টিভ। ফলে টিএইচসিসি এখন যেটি করতে পারেন সেটি হলো, যেমন ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রম আপাতত তো আর নেই। আমরা শুধুমাত্র যদি করোনা ভাইরাস আর কোভিড-19 নিয়ে সব ভাবনা ভাবি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা আবার নিকট ভবিষ্যতে না, হোঁচট খাবে, এটা 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 ডক্টর আমিনুর রহমান, এটা তো আবারও হোঁচট খাবে। না না, এটা এটা তো এই মুহূর্তের ব্যাপার, আমরা কিন্তু এটা আলোচনা করছি না, আমরা জি, আসলে জি, আরো হ্যাঁ, আমরা হ্যাঁ, আরো ইয়েতে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। তো ওই জন্য আমি মনে করি যে আমাদের আজকের আলোচনায় আপনি টিএমএসএস এর টিএইচসিসি বলে যে তাদের স্তরটি রয়েছে, যে বিষয়টি রয়েছে, আর একটু আধুনিকায়ন করতে পারেন কিনা সেটি, যেহেতু এখানে টিএমএসএস না এর আমরা স্বাস্থ্য সেক্টরের প্রধান আছেন, সেই জায়গাটা ভাবতে পারেন। এটি আমরা আমরা এই স্পেসিফিক আধুনিকায়ন কি করে হবে বা কি অবস্থা কোন জায়গায় আধুনিকায়ন নাই, আমরা সেগুলো নিয়ে কথা বলবো, অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, আপনার মতামত বা অন্য দিক থেকে। কিন্তু তার আগে আমি ডক্টর মতিউর রহমানের কাছে আমি যেটা জানতে চাচ্ছি, যে বিষয়টা, সেটা হচ্ছে যে উনি তো স্ট্রাকচারটা বললেন, আমি যতদূর জানি এবং আমি দেখেছি সেখানে কিন্তু মানে হেলথ ক্যাম্প হয় নিয়মিতভাবে, এবং সেখানে শুধু হেলথ ক্যাম্পে শুধুমাত্র এটা না, একদম স্পেশালাইজড ডক্টর থেকে শুরু করে সেখানে বাইরের লোক নিজেদের লোক সবাই সেখানে আসতে পারে, তাদের এই এই প্রসঙ্গটা, এবং সেটা প্রতি মাসেই হচ্ছে, নিয়মিত ভাবেই হচ্ছে। ডক্টর মতিউর রহমান এটা নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ সাইদ কাজল সাহেব। আসলে আমাদের টিএইচসিসির যে কার্যক্রম, তার মধ্যে নিয়মিত চিকিৎসা ক্যাম্প এটা একটা অন্যতম কার্যক্রম। এটার মূল উদ্দেশ্য হলো যে যাতে গ্রামের মানুষ, যাদেরকে আমাদের টিএইচসিসির যারা স্বাস্থ্যকর্মী, তারা একটা পর্যায় পর্যন্ত সেবা দিতে পেরেছে, আরেকটা পর্যায় পর্যন্ত তাকে সেবা দেওয়া তাদের জন্য সম্ভব না, আবার ওই কমিউনিটির মানুষগুলা এই ম্যাসিভ স্কেলে একটা হসপিটালেও যাওয়া তাদের জন্য সম্ভব না। মূলত এই দুটা জিনিসকে মাথায় রেখে আমরা আমাদের এই ক্যাম্প কার্যক্রম পরিচালনা করি। সেখানে কমিউনিটি পিপুল সবারই অ্যাক্সেস থাকে, এবং আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা, তারা ওখান থেকে তারাও শিখতে পারে যে কি বিষয়গুলা, এবং ওখানে একটা পর্যায় পর্যন্ত ম্যাক্সিমাম ট্রিটমেন্টটা ওখানে আমাদের যারা বিশেষজ্ঞ ডাক্তার যাচ্ছেন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের চিকিৎসক যারা যাচ্ছেন, তারা সেই সেবাটা দিচ্ছে। এরপরে যাদের হয়তো হসপিটাল কিছু পরীক্ষা নিরীক্ষা বা হসপিটালাইজড হওয়া দরকার, যাদের বিষয়গুলো আরেকটু জটিল, তাদেরকে সেখান থেকে রেফার করছে হসপিটালের জন্য। তো এটা যেটা আমার মূল্যায়ন হলো যে আমরা এই ক্যাম্পটা যখন করি, তখন সেখানে বেশ আমরা বিভিন্নভাবে মানুষের মধ্যে এই মেসেজগুলো দেই, একটা প্রপাগান্ডা করা হয়, এবং এটা রেসপন্স খুবই ভালো। এটা খুবই ভালো। আমরা ইনিশিয়ালি এটা টোটালি আমরা ফ্রি করে দিতাম, কিন্তু এত পরিমাণ মানুষ এখানে আসে যে হয়তো এতে যার প্রয়োজন সেও আসেন, আবার যার প্রয়োজন নাই সেও আসেন। এই বিষয়টা কিন্তু আমরা মাথায় রেখে পরে একটা টোকেন একটা আমরা ফি রেখেছি, রেজিস্ট্রেশন তারা করবে, এবং সেটা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা করে, যে তাদের সাইন সিমটম গুলো, কমপ্লেন গুলা তারা লিখে এবং মানে তাদেরকে রেজিস্টার্ড করে। এই পেশেন্ট গুলাকে আমরা তখন দেখি, রেজিস্টার্ড পেশেন্ট গুলাকে। এবং যেটা হলো যে এখানে আমরা চেষ্টা করি যে মাল্টিডিসিপ্লিনারি এই ক্যাম্পটা করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রত্যেকটা সাব ক্লিনিকের জন্য সারা মাস ধরে আমরা শিডিউল রাখি, এবং এর বাইরে অনেক জায়গায় অনেক সময় হয়তো আমরা স্পেশাল আরো কিছু প্রোগ্রাম করি। যেমন স্পেশাল প্রোগ্রামের মধ্যে একটা হলো যে হয়তো কোনো জায়গায় স্পেশাল প্রোগ্রাম করি শুধু ভীষণ কেয়ার নিয়ে,
আমাদের একটা প্রজেক্ট আছে, এটা হলো আই মিত্র প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে আমরা মানে গ্রামের মানুষ তারা কিন্তু এই ভিশন কেয়ারটা তারা খুব বেশি গুরুত্ব দেয় না, যতক্ষণ পর্যন্ত না তারা একদম মানে ব্লাইন্ডের কাছাকাছি যায় ততক্ষণ পর্যন্ত তারা খুব বেশি এটাকে গুরুত্ব দিতে চায় না। ফলে এই জায়গাটাতে একটা গ্রামের মানুষ একটা গ্রাম থেকে তাকে শহরে এসে এই ভিশন কেয়ারের সার্ভিসটা ডিস্ট্রিক্ট লেভেলে এখন পর্যন্ত আছে, উপজেলাতেও এখন এটা অ্যাভেলেবল না। তো ফলে গ্রাম থেকে একদম ডিস্ট্রিক্ট লেভেলে এসে তার যে পরিমাণ কস্ট মানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হয়, এটা অনেক মানুষের ক্ষেত্রেই খুব স্বাচ্ছন্দ্যকর হয় না, ফলে তারা কিন্তু আসে না। ফলে আমরা এগুলো নিয়ে স্পেশাল ক্যাম্প করি যে তাদের এই কম্প্রিহেন্সিভ ভিশন কেয়ার, যে সেটা স্পেকটিক্যাল দিয়ে কারেকশন হয় কিনা বা তাদের জন্য কোনো অপারেশনের দরকার কিনা, এগুলো আমরা স্পেশাল করি। আরো স্পেশাল করি হয়তো দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্টদের নিয়ে, যে তাদের হলো বিভিন্ন অ্যাডোলেসেন্ট প্রবলেম যেগুলো হয় সেগুলোকে, যে তারা দেখা যাচ্ছে যে হসপিটালেও আসতে পারে না, ডাক্তারদের কাছেও যাইতে পারে না। আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেহেতু মেয়ে তারা ম্যাক্সিমামই, তাদের কাছে অনেক বিষয়গুলা তারা বলে, এবং তখন আমরা তাদের জন্য স্পেশাল কিছু প্রোগ্রাম করি এটা। এবং আমরা কিছু এই ডেন্টালের জন্য কিছু এক্সক্লুসিভলি প্রোগ্রাম করি, এটা টিএসসিসি লেভেলে। ধন্যবাদ। আমি আমি আসলে মানে প্রসঙ্গগুলোতে আবার আসব, তার আগে আমার কিছু মানে জিজ্ঞাসা আছে। সবাই আমরা একটু ওপেন ভাবেই এটা করতে পারি, কথা বলতে পারি। সেটা হচ্ছে যে টিএমএসএস মানে টিএইচসিসি আপনারা শুরু করার পরে থেকে আমরা মানে যেটা মনে হচ্ছে যে আপনাদের এই অবকাঠামো আমরা যেটা স্পষ্টতই বুঝতে পারছি খুবই শক্তিশালী এবং এর ব্যাপকতা প্রচুর। এবং এই ক্ষেত্রে মানে যেটা ডক্টর আমিনুর রহমান বললেন, অভিজ্ঞতা বিনিময় অন্য দেশের সাথে বা অন্য কোথাও থেকে লেসন লার্ন এগুলো যদি কখনো আসে বা জানার বিষয়গুলো হয়, এমন কোন তথ্য উপাত্ত বা আপনারা ইম্প্যাক্ট অথবা আপনারা কোনো এই ধরনের কোনো কার্যক্রম কি আপনাদের আছে বা পরিচালনা করা হচ্ছে, যে আপনারা এতদিন পরিচালনা, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস প্রোগ্রাম অ্যাকচুয়ালি, আমি যদি এইভাবে বলি। আচ্ছা, ধন্যবাদ। এটা আরেকটা ভালো বিষয় আপনি যেটা জিজ্ঞেস করলেন। আসলে এটার ইম্প্যাক্ট অবশ্যই ইম্প্যাক্ট মানে এটা মূল্যায়ন করার দরকার, এবং সেটা আমরা করি। শুধু আমরা না, আমাদের সাথে বিভিন্ন এক্সটার্নাল অর্গানাইজেশনও এটা করেছে। সুইস কন্ট্রাক্টের সাথে আমাদের কিছু কার্যক্রম ছিল, আমাদের আরো অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে ছিল, তেরেদেশ হোম নেদারল্যান্ডের সাথে ছিল। আসলে এটা বিভিন্ন দাতা সংস্থা বা বিভিন্ন এক্সটার্নাল যারা প্রতিষ্ঠান তারাও এটা করেছে, আমরাও ইন্টারনালি করি। তবে বিষয়টা হলো যে হয়তো মানে যেটা আমরা ইন্টারনালি করি সেটাকে আরো আমাদের বিভিন্ন ডাইমেনশনে করার একটা সুযোগ আছে, প্রয়োজন আছে, যেটা নিয়ে আমরা এখন কাজ করছি। যে আমরা টিএসসিসি কে বিভিন্ন ডাইমেনশনে এর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে আমরা নতুন নতুন কম্পোনেন্ট গুলা সংযোজন করার একটা প্রচেষ্টা আমরা ইদানিং করেছি। আমরা আমাদের টিএমসি হেলথ সেক্টরে একটা রিসার্চ প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট আমরা চালু করেছি। মূলত আমাদের শুধু টিএইচসিসি না, হেলথ সেক্টরের প্রত্যেকটা কাজের একটা ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন এবং তার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জায়গাকে মাথায় রেখেই আমরা এই ডিপার্টমেন্টটা শুরু করেছি। আমরা বাই দিস টাইম অনেকগুলো কাজ আমরা করেছি, এবং টিএইচসিসির এই কাজ এটা আমরা একদম সিরিজ অফ আমাদের কিছু রিসার্চ ওয়ার্ক আমরা ডিজাইন করেছি, এই কাজগুলো চলছে। আরেকটা বিষয় হলো যে এক্সটার্নালি বিভিন্ন ইস্যুতে কোলাবোরেশন বা কমিউনিকেশন, এটাও সাইড বাই সাইড চলছে। আমরা আমাদের সার্ক কান্ট্রি পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা বিভিন্নভাবে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা কোলাবোরেশনের প্রচেষ্টা করছি। বাই দিস টাইম 2-1টা প্রতিষ্ঠানের সাথে আমাদের এই সম্পর্ক তৈরি হয়েছে। তো এটা আরো কিভাবে আমরা আমাদের এই যে মেথোডোলজি বা যে স্ট্র্যাটেজিতে এই সার্ভিসটা দিচ্ছি সেটা অন্য দেশ বা মানে ক্রস কান্ট্রিতে এই বিষয়গুলো কিভাবে প্র্যাকটিস হচ্ছে, এগুলো ডেফিনেটলি
মানে আমরা আমরা এটাকে এইভাবে দেখার চেষ্টা করছি এবং সেই গুড প্র্যাকটিস গুলা শেয়ারিং এর জন্য আমরা কাজ করছি এবং আগামীতে এই জায়গাটাকে আমরা আরো গুরুত্ব দিব। এক সময় যেটা ছিল আমার কাছে যেটা মনে হয় যে সেটা হলো যে আমাদের মাথার মধ্যে সবারই ছিল যে যে কোনো ধরনের কোলাবোরেশন, কোঅপারেশন এই জায়গাগুলো ফিজিক্যালি হলো মূল বিষয়। এখন কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটা জায়গাতে আমরা কিন্তু মোটামুটি সবাই এখন কমফোর্ট ফিল করছি, সেটা হলো কিন্তু ভার্চুয়ালি আমাদের কাছে এই বিষয়গুলো কিন্তু এখন খুব ফিজিক্যাল এবং ভার্চুয়ালের মধ্যে তফাৎটা অনেকখানি কমে গেছে। ফলে আমি দেখছি যে এই ডাইমেনশনে কিন্তু আমাদের এই কোলাবোরেশনের জায়গাটা অনেকখানি সহজ হয়েছে এবং এটা আমরা কিন্তু করার চেষ্টা করছি। তো হয়তো আগামীতে বিষয়গুলো আরো আমরা করব। আর বাই দিস টাইম যেটা আমি বলতে চাই, আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে কিন্তু নিড গুলা কিন্তু অনেকখানি মানে অনেকখানি ডিফারেন্ট আছে। যে হয়তো আমাদের এক ধরনের প্র্যাকটিস, আমাদের এক ধরনের কালচার, আমাদের এক ধরনের ডিজিজ প্যাটার্ন, সেটা কিন্তু হয়তো দেখা যাচ্ছে যদি মালদ্বীপের সাথে আপনি ভাবেন, শ্রীলঙ্কার সাথে ভাবেন, তাদের সাথে কিন্তু সবকিছু আমাদের মিলবে না বা মিলছে না। তো ফলে এই বিষয়গুলো কিন্তু একটা আছে যে সবকিছুই যে সব বিষয়গুলো আমরা একসেপ্ট নিতে পারবো বা আমাদের সব বিষয় অন্যরা নিতে পারবে সেটাও না। তারপরেও কিছু কমন বিষয় আছে, কিছু কমন স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমরা শেয়ার করে এই ক্রস কান্ট্রি কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য সেবাগুলোকে আরো স্ট্রেনথেন করতে পারি। এটা এটা আমরা চেষ্টা করছি আর কি। না, এখানে এখানে আমার কাছে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে যে মানে যে ব্যাপক এই কার্যক্রমটা, মানে আমি যতটুকু জানি যে ব্যাপকতার সাথে কার্যক্রমটা চলে এবং এতে যত উপকারভোগী যদি আমরা বলি এবং এতে যত লোক উপকৃত হয়, এর একটা মূল্যায়ন হওয়া দরকার, যেটাকে আমরা বলি মিড টার্ম ইভ্যালুয়েশন, অথবা যখন একটা প্রজেক্টের মেয়াদ আছে বা একটা সময় আছে, এটা অনন্তকাল চলে সেরকম একটা মিড টার্ম। আমার কাছে মনে হয়েছে যে একটা মিড টার্ম ইভ্যালুয়েশন প্রপারলি হওয়া উচিত, কারণ আপনারা এই তথ্য এবং আপনাদের প্রাপ্তি, আপনাদের অর্জন এবং আপনাদের যে অভিজ্ঞতা, এই মিড টার্ম ইভ্যালুয়েশন হলে সেটা সবাই জানতে পারবে এবং আপনারাও পরিষ্কার হবেন এবং এটা সবার জানার অধিকার আছে, কারণ আপনারা এত ভালো কাজ করছেন। এটা একটা। আর দ্বিতীয় যে প্রসঙ্গটা নিয়ে আমার, এরপরে আমি ডক্টর আমিনুর রহমানের কাছে যাব, সেটা হচ্ছে যে ডক্টর আমিনুর রহমানও এই কথা বলেছেন, কারণ আমি কমিউনিটি ক্লিনিকের একটা কার্যক্রমের সাথে প্রসেস ডকুমেন্টেশনের সাথে খুব সরাসরি যুক্ত ছিলাম, যেটা পাইলটিং হচ্ছিল হাতীবান্ধা অঞ্চলে। সেখানে মূলত বিষয়টা ছিল যে মানে গর্ভবতী মায়ের যত্নর ব্যাপারের বিষয়গুলো নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে যে একজন গর্ভবতী মাকে এডুকেটেড করতে হবে, তার যে 6টা অসুবিধা কি হলে সেই ইত্যাদি ইত্যাদি। তার থেকে আমার কাছে বারবার মনে হয়েছে যে এই এডুকেশনটা স্কুল লেভেল থেকে রিপ্রোডাক্টিভ হেলথ প্লাস আদার্স, আপনার তার তার পার্সোনাল হাইজিন, সে প্যাড ব্যবহার করবে কিনা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে মানে হাইজিনের অভাব, এই সবগুলো স্কুল 9-10 থেকে কলেজ পর্যায় পর্যন্ত এটার খুব কঠিনভাবে এই জিনিসটা হওয়া উচিত। এবং এখানে আর একটা বিষয় আছে, সেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, আপনাদের পুরো কার্যক্রমের ভিতরে যেহেতু টিএমএসএস নিজেরা পিপি তৈরি করা থেকে শুরু করে যাবতীয় কিছু অনেক জিনিস চাহিদা অনুযায়ী তারা নিজেরা তৈরি করে, সেই ক্ষেত্রে একটা স্যানিটারি ন্যাপকিন টিএমএসএস নিজেই উৎপাদন করতে পারে এবং সেটা স্কুল পর্যায় থেকে শুরু করে পর্যায় পর্যন্ত তারা এই যে এত লোক, সেখানে তারা এই মানে যারা তাদের গ্রুপ সদস্য এবং আদার্স, এই প্রোগ্রামের মাধ্যমে তাদের যেমন এডুকেটেড করতে পারে, তাদেরকে অভ্যস্ত করতে পারে এবং তাদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে তারা যথেষ্ট সচেতন করতে পারে। আমার কাছে বরাবরই এই বিষয়টা মনে হয়েছে এবং এখানে প্রচুর চাহিদা রয়েছে এই মানে এই ধরনের স্যানিটারি ন্যাপকিন বলেন এবং আদার্স যেগুলো, সেটা একটা হেলদি প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসতে পারে। আমার কাছে এই জিনিসটা মনে হয়। আমি এই প্রসঙ্গে আপনাকে বলেন প্লিজ। আপনি ভালো বলেছেন। আসলে আমাদের তো
মূল জায়গাটা হলো যে যারা আগামীতে মা হবে তাদের আমরা যেন প্রস্তুত রাখতে পারি যে তারা রাইট। কি করতে হবে, কিভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার। আরেকটা বিষয় বলতে চাই যে আপনি যেটা বললেন যে আমাদের এই প্রোগ্রামগুলো ইভ্যালুয়েশনের বিষয়, একটা জায়গায় কিন্তু যেহেতু আমি একজন ডাক্তার এবং এই স্বাস্থ্যসেবার সাথে জড়িত, এটা আপনারাও লক্ষ্য করে থাকবেন, সেটা হলো যে আমাদের দেশে পাবলিক হেলথ যে মানে অ্যাক্টিভিটি বা পাবলিক হেলথ সেক্টর, এখানে কিন্তু মানে আমাদের চিকিৎসক যদি বলি তাদেরও, যারা পলিসি মেকার তাদেরও, এবং সাধারণ মানুষ যারা এবং এলিট শ্রেণী, তাদের সবারই কিন্তু গুরুত্বের জায়গাটা কিন্তু খুব বেশি না এই জায়গাতে। এটা অনেকটা মানুষ এটাকেই, যেটা ডক্টর আমিনুর সাহেব প্রথমে বলেছেন, যে যখন মানুষ অসুস্থ হয় ওটাকেই মানে স্বাস্থ্যসেবা মনে করে, যে কিন্তু এর আগে যে ইনভিজিবল অনেকগুলো বিষয় আছে, এই জায়গাটা কিন্তু গুরুত্ব কম। বাংলাদেশে পার্সপেক্টিভ আমি বলি, আমরা আমাদের কার্যক্রমের, যদি আমাকে বলেন যে আমি কাঙ্ক্ষিত পর্যায়ে কিন্তু এটার মানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট করতে ওই সেন্সে পারছি না। কেন পারছি না? যে একটা জায়গাতে তখনই সেটা ডেভেলপমেন্ট হবে সেই জায়গাতে যদি ওই সেক্টরের যারা মানে যারা সেখানে তাদের কি বলবো যে মেধা এবং জ্ঞানের একটা ভালো অবস্থা আছে, এবং তারা ভিতর থেকে মন থেকে রেসপেক্ট এবং সেটাকে গুরুত্ব দিয়ে সেই কাজটা করে, এই কমিউনিটি, এই ধরনের মানুষ যখন ওর সাথে ইনভলভ হবে, বিশেষ করে চিকিৎসকরা, তখন কিন্তু পাবলিক হেলথ সেক্টরটা মানে আমরা যা বলছি যে 70 থেকে 80% প্রিভেন্টিভ, মানে প্রিভেন্টিভ যে কোনো রোগের প্রিভেন্টিভ সাইড আছে, এই জায়গাটাতে কিন্তু তখন আমরা আরো মানে স্ট্রংলি কাজ করতে পারবো। রিসেন্ট প্যান্ডেমিকে আপনি দেখেন, আমাদের কিন্তু জনস্বাস্থ্য যে মানে জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ যে মিজার, এগুলো কিন্তু আমরা মানে খুব বেশি এটা নিয়ে এখানেও গুরুত্ব দেইনি বা নিতে পারিনি, এবং আমাদের জনস্বাস্থ্যের জায়গাটাতে কিন্তু গুরুত্ব খুবই কম। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই সেক্টরে, বিশেষ করে প্রিভেন্টিভ বা পাবলিক হেলথ সেক্টরে আমরা যে কাজ করি, বিশেষ করে আমাদের টিএইচসিসি, সেখানেও কিন্তু এর একটা ছোঁয়া আছে। তার কারণ আমি কিন্তু যারা কেরিয়ার পাবলিক হেলথে করবে এই ধরনের লোককে কিন্তু এখনো খুব বেশি এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করতে পারি না বা পারছি না। মানে আমাদের চিকিৎসকদের এই জায়গায় এখনো কিন্তু ইন্টারেস্ট কিন্তু এইভাবে তৈরি হয়নি। তারপরেও আমরা যেটা করছি যে মানে এটা ডিসেমিনেশন হয়তো ওইভাবে আমরা করছি না। তো ডেফিনেটলি এটা আমাদের আমরা বললাম যে, আমি যেটা বললাম যে আমরা কিন্তু আমাদের রিসার্চ প্ল্যানিং ডেভেলপমেন্ট এই জায়গাটাকে অনেকখানি ডেভেলপ করছি। ফলে এই অ্যাসেসমেন্ট গুলা এটা আমরা রেগুলার বেসিসে আমরা আমরা করার একটা পরিকল্পনা নিয়েছি, এবং সেটা এখন আমরা চেষ্টা করছি যে আমাদের অভিজ্ঞতা বা বিভিন্ন ভাবে সেটা রিসার্চ রিপোর্ট আকারে হোক, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনালি এটা বিভিন্ন ধরনের সেমিনার করে ডিসেমিনেশন হোক, এই জায়গাগুলোতে আমরা এখন গুরুত্ব নিয়ে এসেছি। এতে করে আমাদের যারা কাজ করছে এই সেক্টরে তাদেরও একটা রিকগনাইজেশন হবে, এবং এখানের ভালো বিষয়গুলা আমরা এই এক্সপেরিয়েন্স গুলা সবার সাথে শেয়ারও করতে পারবো, তাতে করে মানে অন্যরাও এখান থেকে বেনিফিটটা পাবে। ডক্টর আমিনুর রহমান, আমরা আসলে একটু আপনার বক্তব্য শুনতে চাই। আমার মনে হয় যে এই জায়গায় জনাব সাইদ কাজল সাহেব, এখানে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করবার যে আকাঙ্ক্ষা, সেটাকে আমি চাপা রাখতে পারছি না, সেটা একটু বলি। মানুষ তো ব্যক্তি অভিজ্ঞতা কখনো কখনো মানে সমষ্টিকেও উপকৃত করতে পারে। যেমন আপনি স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বললেন না, কিংবা আমি যদি মেয়েদের পার্সোনাল হাইজিন বা টোটালি রিপ্রোডাক্টিভ হাইজিন নিয়ে কথা বলি, ওই যদি ওই এরিয়াতে, আমি বাংলাদেশের কোন একটি পাবলিক ইউনিভার্সিটিতে একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সামনে বসেছিলাম, বুঝলেন? তো ওই দিন তাদের মাস্টার্স পরীক্ষা হচ্ছে। আমার বন্ধু যিনি চেয়ারম্যান, একটু পরে যে পরীক্ষাটা চলছিল, সমস্ত ছাত্রছাত্রী উঠে আমার চেয়ারম্যান ওই বন্ধুর সামনে এসে হইচই শুরু করলো, তারা পরীক্ষা দেবে না।
কেন পরীক্ষা দেবে না? তাদের এক বান্ধবীর আজকে অ্যাবর্শন হয়েছে, সে যখন রাস্তা দিয়ে বাসা থেকে পরীক্ষার হলে আসছিল তখন সে ম্যারিড, তার অ্যাবর্শন হওয়ার ফলে সে পরীক্ষা দিতে পারছে না, এবং ওই মেয়েটির ওই ছাত্রীটির পরীক্ষা দেওয়ার এবার মাস্টার্সের শেষ সুযোগ, অর্থাৎ এর আগেও সে অসুস্থ হয়ে পড়েছিল। ওরা বলছে আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে, আমরা 6-7 বছর একসাথে পড়েছি, ওকে রেখে আমরা পরীক্ষাটা দেব না। যাক, ওরা অ্যাডমিনিস্ট্রেটিভলি সেটিকে যখন একটা মিটিগেশন পর্যায়ে নিয়ে গেল, আমি আমার বন্ধুকে অর্থাৎ ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম, সাবজেক্টের চেয়ারম্যানকে, উনি একটি ইংরেজি বিভাগের চেয়ারম্যান। আমি বললাম তোমাদের ইউনিভার্সিটিতে জেন্ডার পলিসি নেই? তো অনেক তাকিয়ে থাকলো, বললো তুমি তো ভালো কথা বলেছো। বললাম তোমার বিশ্ববিদ্যালয়ে 30% মেয়ে স্টুডেন্ট, বাট দেয়ার ইজ নো জেন্ডার পলিসি। আপনি যদি নীতি নির্ধারণী জায়গায় আমরা যেমন ভাবে গ্রাসরুট লেভেলে মেয়েদের এইসব বিষয়ে এনশিওর করার কথা বলছি শুধুমাত্র পাবলিক হেলথ কাঠামোর ভেতর দিয়ে, সেটি কিন্তু শুধু ওই কাঠামোর ভেতর দিয়ে হয় না। কারণ আপনার একেবারে জাতীয় পর্যায় থেকে যদি ওইসব এরিয়াতে জেন্ডার পলিসি থাকে এবং তার মধ্যে যদি ওই মেয়ে শিক্ষার্থীটির তার রিপ্রোডাক্টিভ হেলথ, যেটাকে আমরা বলে থাকি, ওই বিষয়টি যদি এনশিওর হয়, বুঝলেন, প্রজনন স্বাস্থ্য, সেটিকে যদি আমরা প্রোটেক্টেড করতে পারি, তাহলে কিন্তু সে অনেক নিরাপদ। এবং এই জায়গাতেই আমি জনাব মতিউর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, নট অনলি ফর টিএমএসএস, উনি যেহেতু টিএমএসএস এর স্বাস্থ্য সেক্টর দেখছেন এবং এটা বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বড় স্বাস্থ্য সেক্টরের একটি, তার হাসপাতালে 2000-এর মতো কর্মী আছে, 100-র মতো টিএইচসিসি আছে, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এবং এটা হয়তো দিন দিন বাড়বে। এবং যতটুকু জানি যে বগুড়ার বাইরে ওনাদের 4টে বা 5টি ছোট ছোট হাসপাতাল আছে 10 শয্যা বিশিষ্ট। এটা অনেক বড় ব্যাপার। কিন্তু অর্থাৎ জেন্ডার পলিসিটা খুব জরুরি। জেন্ডার পলিসি না থাকলে সেটার এগেনস্টে অ্যাকশন ডেভেলপ করা যাবে না। অ্যাকশন ডেভেলপ না করলে আপনি এক্সিকিউশনেও যেতে পারবেন না। এটা এই কারণে জরুরি আরো, সেটা হলো আমরা কিন্তু এমডিজিটা পার হয়ে এসেছি, জনাব সাইদ গাজল সাহেব এবং ডক্টর মতিউর রহমান। আমরা যদি একটু খেয়াল করি, আমরা এমডিজি থেকে এসডিজি তে পা দিয়েছি, তাই না? তাহলে আমাদের ইন্টারনাল পলিসি গুলোও কিন্তু এসডিজির সাথে যাতে কমপ্লাই করে সে ধরনের আপগ্রেডেশনে আনতে হবে। এবং আমি খুব আজকে আপনার সাথে পেয়ে আমি সাইদ গাজল সাহেবকে বলছি, এই কথাটা বলার আমার অনেকদিন আকাঙ্ক্ষা ছিল যে আমাদের হাই স্কুল, কলেজ, এই জায়গাগুলোতেও যেন জেন্ডার পলিসি থাকে মেয়েদের এই হেলথ বিষয়টিকে এনশিওর করবার জন্য। শুধুমাত্র টিএইচসিসি, কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা ক্লিনিক, অর্থাৎ যেটা উনি বললেন পাবলিক হেলথ, মানে জনস্বাস্থ্য বা গণস্বাস্থ্য যেটাই আমরা বলে থাকি, এই যে জনস্বাস্থ্য বিষয়টিকে শুধুমাত্র যদি ডাক্তার আর হাসপাতালের উপরে ছেড়ে দেন, তাহলে যেটা উনি বলছিলেন যে প্রিভেনশনের জায়গা যদি খুব ভালো হয়, তাহলে আমার স্বাস্থ্যের জায়গাটা অনেক এনশিওর হবে। এই কারণে কমিউনিটির অন্যান্য পার্টকে এনগেজ করতে হবে। এবং আমি খুব রিকোয়েস্ট করব, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি এই আওতায় অতি দ্রুত আনা যায়, এটা হলো আমি ন্যাশনালি অনুরোধ করছি। আর টিএইচসিসি এবং আমি টিএমএসএস হেলথ সেক্টরের প্রধান যেহেতু আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ নির্বাহী প্রধানকে আমি অনুরোধ করব যে যেসব জায়গায় টিএমএসএস এর টিএইচসিসি আছে অন্তত, হ্যাঁ, হেলথ কেয়ার সেন্টার, সেখানে যদি কোলাবোরেটিভ অ্যাপ্রোচটা স্কুল কলেজের সাথে করা হয় এবং এলজিআই এর সাথে, অর্থাৎ ইউনিয়ন পরিষদগুলোর সাথে, তাহলে দেখা যাবে কমিউনিটিকে আরো বেশি অনেক বেশি এনাবল করা যাবে, কমিউনিটিকে ক্যাপাসিটেড করা যাবে। এবং ওই যে ব্রেকিং দ্য সাইলেন্স, এটা নিয়ে তো বহু কাজ হয়েছে 80-র দশকে, খেয়াল আছে আপনার নিশ্চয়ই সাইদ গাজল সাহেব? কোনো বিষয় মেয়েদের সাথে যখন জড়িত হয়, সেই বিষয়টি নিয়ে আমরা কেউ মুখ খুলবো না, সেটা হতে পারে না। এবং সেই ব্যাপারটি আজকে 2020 সালে এসে থাকতে পারে না। এখনো একটি মেয়ে ক্লাসে বসে মেনস্ট্রুয়েশন হলে সে লজ্জায় বলতে পারে না, এটা হতে পারে না। এটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের লজ্জা। আর একটা হচ্ছে এখানে পুরুষের দায়িত্বটি কিন্তু অনেক বেশি আছে, ওই মেয়েটিকে এরকম একটি এনাবল এনভায়রনমেন্ট দেওয়া, যে এনাবল এনভায়রনমেন্টে সে তার কথাটি বলতে পারে, সে ওই সুযোগটি গ্রহণ করতে পারে এবং এমন
মানে লজ্জা না পাওয়ার মতো একটি পরিবেশ দায় মানে সৃষ্টি করবার দায় দায়িত্ব কিন্তু আমাদের মতো পুরুষদেরই বেশি। না ঠিক আছে আমিনুল ভাই, আমার মনে হয় যে এটা এটা ঠিক আছে। আপনার এই এই বিষয়গুলো, এই জায়গাগুলো যে আপনি বলছেন যে এদের এনাবল করার জন্য এবং এই দায়িত্বগুলো নেওয়ার জন্য, কিন্তু এখানে এখানে আমাদের মানে মূল বিষয়গুলো এখানে অ্যাডোলেসেন্ট কথাটা ডক্টর মতিউর রহমান বলেছেন যে যে জায়গায় এখানে মেয়েদের আমরা জেন্ডার পার্সপেক্টিভে একটা বিষয়গুলো তো দেখছি, এখানে পলিসির দরকার যেটা তাদের এই কাজের মাঝখানে অ্যাডভোকেসি গুলো করতে পারে ন্যাশনাল লেভেলে। টিএমএসএস তাদের অভিজ্ঞতার আলোকে, তাদের এই অবস্থানের আলোকে পলিসি লেভেলে তারা অ্যাডভোকেসি করতে পারে, ডায়ালগ করতে পারে, তাদের তাদের ফাইন্ডিংস গুলো সেখানে তুলে ধরতে পারে, এবং পলিসি লেভেলে যে যে পরিমাণ তাদের তথ্য উপাত্ত দিয়ে সেটা স্ট্রং ইয়াতে আসতে পারে, যেটা বারবার ডক্টর মতিউর রহমান বলেছেন। এবং এখানে এডুকেশনের জায়গাটা, হেলথের এডুকেশনের জায়গাটা মূলত স্কুল থেকেই শুরু করতে হবে, তার কোনো বিষয় নাই। যেটা ডক্টর মতিউর রহমানের কথাই আসছে, প্রিভেনশনের ইজ দ্য বেস্ট থিং, এবং সেটা স্কুল থেকেই শুরু করতে হবে। এবং সো দ্যাট এটা সামনের দিকে যে, এবং আপনার সাথে আমার কথা হচ্ছিল যে স্কুলগুলোতে ডাক্তার রাখা বা কলেজগুলোতে ডাক্তার রাখা একটা পোস্ট, যে যে ইস্যুগুলো নিয়ে, এবং সেটাও পলিসি লেভেলে যেন ইমপ্লিমেন্ট হয়, সেটা নিয়েও অ্যাডভোকেসি করতে পারে টিএমএসএস হেলথ সেক্টর, যে তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। এবার আমি ডক্টর মতিউর রহমানের কাছে মানে এই প্রসঙ্গগুলো নিয়ে তার যদি কিছু বলেন আর কি, ওনার মত এবং ওনার ইয়েটা। না, আপনি আপনি সঠিক বলেছেন যে আসলে স্কুল কলেজ লেভেলে এই স্বাস্থ্য সেবার বিষয়টা, এটা একটা মানে একটা বিরাট অংশ। কিন্তু এখন আমাদের শিক্ষার্থী যদি বলি যে বিশ্ববিদ্যালয় লেভেলে, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় লেভেল প্রতিষ্ঠান, আমি যদি স্কুল থেকে শুরু করে এটা বলি, তাহলে হয়তো মোর দ্যান ক্রোর, হয়তো অ্যারাউন্ড 1-2 ক্রোর স্টুডেন্ট বিভিন্ন ইয়েতে লেখাপড়া করছে। তো ফলে তারা একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে, একটা সিস্টেমের মধ্যে আছে। তাদেরকে কিন্তু স্বাস্থ্যসেবা দেওয়াটা আমি মনে করি যে অনেকটা সহজ। তারা একটা কাঠামোর মধ্যে আছে, সেই কাঠামোর মধ্যে সরকারেরও কিছু কিছু পলিসি আছে, কিন্তু যেটা বললাম যে আসলে আমাদের পাবলিক হেলথের জায়গাটা, এটা গুরুত্বের জায়গাটা এখনো মানে খুব বেশি গুরুত্বে আসেনি। আপনি জানা আছে যে স্কুল হেলথ প্রোগ্রাম একটা সরকারের আছে। সেই প্রোগ্রামে আমরা ছোটবেলায়, আপনিও দেখেছেন, আমরাও ছোটবেলায় দেখেছি যে মানে এখানে ডাক্তার আসতো বা স্যানিটারি ইন্সপেক্টর, বিভিন্নভাবে স্বাস্থ্য কর্মী তারা আসতেন এবং মাঝে মাঝে বিভিন্ন সেশনে কথা বলতেন। এই জায়গাটা কিন্তু এখন অতখানি আর মানে আমরা দেখি না। ইভেন বিশ্ববিদ্যালয় লেভেলেও, মানে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় লেভেলের প্রতিষ্ঠানেও বিশ্ববিদ্যালয় হয়তো একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় লেভেলের অন্যান্য যে জায়গা, ইভেন প্রাইভেট প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোতে কিন্তু এই সুবিধাগুলা নাই। তো আমরা যদি এই প্রজন্মকে যদি স্বাস্থ্য সেবা দিয়ে যদি তাদেরকে বা বিভিন্ন হেলথ এডুকেশন দিয়ে তাদেরকে ভালো রাখতে পারি, আর ডক্টর আমিনুর সাহেব যে কথা বলেছেন যে ভলান্টিয়ারিং একটা অ্যাটিটিউড তৈরি করতে পারি, তাহলে কিন্তু স্বাস্থ্য সেক্টরে আমি মনে করি একটা বড় ধরনের রেভুলেশন হওয়া সম্ভব। তো এগুলো নিয়ে আসলে আমরা যদি শুধু টিএমএসএস না, আমাদের এর সাথে যারা আমরা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আমরা বিভিন্নভাবে সম্পৃক্ত, তাদের সবারই দায়িত্ব যে সরকারের পলিসির মধ্যে এই জিনিসগুলোকে আরো কিভাবে মানে গুরুত্ব দিয়ে এবং এটাকে আরো শক্তিশালী করে এই এই কাঠামোটাকে আমরা আরো অ্যাক্টিভ করতে পারি। এই জায়গাটা আমাদের এখনো আমি মনে করি যে আমাদের কাজ করার অনেক কিছু আছে। এবং এই অ্যাডোলেসেন্টদের যে বিষয়টা ডক্টর আমিনুর সাহেব বললেন, এই তাদেরকে আমরা এখন দেখি যে বিভিন্ন ধরনের অ্যাডোলেসেন্টদের মধ্যে শুধু শুধু কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ, তাদের মধ্যে আরো কিন্তু ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অনেক ধরনের সমস্যাগুলো কিন্তু আছে। আমরা হয়তো এই জায়গাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি যে রিপ্রোডাক্টিভ হেলথটা, এটা কিন্তু আছে, এটাকে গুরুত্ব তো দিতেই হবে। পাশাপাশি কিন্তু আরো অনেক ধরনের সমস্যা আমাদের অ্যাডোলেসেন্টদের তৈরি হচ্ছে। আপনারা হয়তো রিসেন্টলি আমরা দেখছি, যেটা
আমাদের দেশে কম হলেও কিন্তু পাশ্চাত্যে কিন্তু এটা বেশি, যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের এই যে ওবেসিটি রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম, তারা কিন্তু এটা হচ্ছে, এবং বাংলাদেশেও কিন্তু এটা কিন্তু বাড়ছে। এটা বাংলাদেশেও কিন্তু এই এই বিষয়টা একটা সমস্যা আকারে আরো আসতেছে, বিশেষ করে আরবান এবং সেমি আরবানে কিন্তু এই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। আরো কিছু বিষয় আছে যে আমাদের কিন্তু একসময় যে মানে যে ডায়েটারি যে হ্যাবিট ছিল বা ডায়েটারি যে বিষয়গুলো ছিল, এখন কিন্তু গ্রামেও এটা চেঞ্জ হয়েছে। তারপরে আমাদের কিন্তু ফ্যামিলিতে এমপ্লয়মেন্ট, মেল ফিমেল যারা সবাই কিন্তু একটা এমপ্লয়মেন্টের মধ্যে তারা আছে, সবাই কাজ করে। ফলে এই এই শুধু অ্যাডোলেসেন্ট না, যারা কি বলবো যে ইনফ্যান্ট বা চাইল্ডহুডেও কিন্তু তাদের অনেক ধরনের নিউট্রিশনাল প্রবলেম তৈরি হচ্ছে। এগুলো কিন্তু নতুন একটা, আমরা যত ডেভেলপ করছি কিছু কিছু জায়গা কিন্তু আমাদের গুরুত্ব থেকে বা প্রয়োজনের তাগিদে ওই জায়গাগুলোতে অ্যাটেনশন আমরা দিতে পারছি না। তো এই সার্বিক বিষয়গুলো কিন্তু দেশের উন্নতির সাথে সাথে অনেক কিছুই উন্নতি হচ্ছে, আবার অনেক জায়গাতে আবার কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো এই জায়গাতে আমি মনে করি যে কোনো একক অর্গানাইজেশন না, এটা নিয়ে সরকারের মানে টোটাল যারা এই স্বাস্থ্য নিয়ে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভিন্ন অধিদপ্তর, তারা আসলে তাদেরকে সার্বিক চিত্রগুলা নিয়ে আসতে হবে। এবং কান্ট্রি পলিসি, এটা যদি, যেটা আপনি ডক্টর আমিনুল সাহেব বললেন এমডিজি পার হয়ে এইচডিজি তে এসছে, আমরা হয়তো জিনিসটাকে যেভাবে ভাবছি এটাকে কিন্তু আরো আরো মানে কম্প্রিহেন্সিভ ওয়েতে এবং বিভিন্ন বিষয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। শুধু ওই টার্গেটটাকেই মাথায় রেখে না, ওর সাথে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড অনেক কিছু জিনিস কিন্তু আছে। এটা যদি কান্ট্রি ফ্রেমওয়ার্কের মধ্যে আসে তাহলে কিন্তু সবাই, সব প্রতিষ্ঠান, এনজিও বলেন, অন্যান্য যারা স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু ওই জিনিসগুলোকে তখন বিবেচনায় নিবে এবং ওইভাবে কাজ করার চেষ্টা করবে। তো একটা জায়গা থেকে এই এই বিষয়গুলোকে যদি মানে ওইভাবে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এটা অনেকখানি সহজ হবে, এবং আমরা সেটাকে ইভালুয়েশন করতে পারবো যে এই প্যারামিটারে আমাদের দেশের অবস্থান কোথায় গেল। আজকে কিন্তু এই যে আমরা এই এই যে প্যান্ডেমিক কোভিড নিয়ে আমরা কাজ করছি, সরকার কিন্তু যেটাই করুক, হয়তো শুরুর দিকে কিছু সমস্যা ছিল, কিন্তু এখন কিন্তু যে কাঠামোটা তৈরি করেছে, এখানে সরকার কিন্তু ডেইলি জানছে যে আমার আজকে কত রুগী, কাদেরকে কি সেবা দেওয়া হচ্ছে, কতগুলো টেস্ট হচ্ছে। তো প্রত্যেকটা জায়গাতে যদি এইভাবে একটা কাঠামো তৈরি করে তাহলে কিন্তু আমাদের জন্য, সবার জন্য সহজ এবং কাজ করা, এবং কাজের শেষে তার যে ফলাফল সেটাও কিন্তু আমরা সবাই ওখানে যদি আপলোড করি তাহলে দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে কান্ট্রি সিচুয়েশনটা কিন্তু আমরা বুঝতে পারবো। আর এখন এই ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, যেখানে আমাদের সরকারও এটাকে, এই যে আজকে আমরা কথা বলছি, এই আইসিটির যদি ব্যাপ্তিটা যদি বাড়ানো না যেত তাহলে হয়তো এইভাবে আমরা কথা বলতেও পারতাম না। আজকে কিন্তু ডিজিটাল আইডি আমাদের হচ্ছে, সরকার করেছে। এই টোটাল সেবাগুলাকে বা টোটাল সিচুয়েশনটাকে যদি আমরা সেইভাবে নিয়ে আসতে পারি তাহলে একটা কাঠামো, এই কি বলবো, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু একটা তৈরি হয়েছে। এটাকে এক্সটেন্ড করলে কিন্তু আমরা সবকিছুই আমরা এর মধ্যে নিয়ে আসতে পারবো, তখন কম্পোনেন্ট ধরে ধরে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। তো আমি মনে করি হয়তো আজকে না হোক আগামীতে এটা হবে। না, ঠিক আছে, ধন্যবাদ ডক্টর মতিউর রহমান, আপনি যথার্থই বলছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি ডক্টর মতিউর রহমান, ডক্টর আমিনুর রহমানের কাছে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে একটা কথা বলি। আসলে আমরা যে টিএসসিসির অভিজ্ঞতার আলোকে আমরা মানে প্রসঙ্গটা শুরু করেছিলাম। আমি শুধু একটা ছোট্ট একটা কথা বলে আমি ডক্টর আমিনুর রহমানের কাছে যাব। সেটা হচ্ছে যে যত যত আমি ইভেন সরকারি বেসরকারি মানে ৯৯% প্রতিষ্ঠানের, আমি একটা সিম্পল উদাহরণ দিই, টয়লেট যেটা ওয়াশরুম বলি আর কি, নারীদের উপযোগী ওয়াশরুম ৯৯% ক্ষেত্রে নাই। একটা বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে নারীদের একটা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে যতটুকু সুযোগ সুবিধা থাকা দরকার, আমাদের সরকারি বেসরকারি এবং মানে কর্পোরেট এরকম কাঠামোর ভিতরে ৯৯.৯ হবে, আমার পার্সোনাল এটা অভিমত বলছি,
এই এই উপযোগী কোনো মানে ওয়াশরুমের কাঠামো তৈরি করা হয় না। মানে এখনো আমরা সেরকম জায়গায় থেকে গেছি, মানে সেটা ইভেন আমি জানি না, আমি আপনার প্রতিষ্ঠানেও আমি আমি জানি না এখানে এত নারী কাজ করে, তাদের উপযোগী ওয়াশরুম আছে কিনা আমি আমি জানি না, কারণ নারীদের ওয়াশরুমে আমি যাই না। এটা হচ্ছে আমার অবজারভেশন। এবং আমি যতগুলো এনজিওতে কাজ করেছি, একটা এনজিওতে শুধু ছিল, এছাড়া আমি অন্য এনজিও গুলোতে এগুলো পাইনি এবং সরকারি প্রতিষ্ঠানে পাইনি। যা হোক, এটা এটা অপ্রাসঙ্গিক বা যেটাই হোক, এই প্রসঙ্গে বললাম যে আমাদের চিন্তা ভাবনার ধরন থেকে। আমি সবশেষে ডক্টর আমিনুর রহমানের কাছে যাব। আপনি হেলথ ক্লাবের কথা বলছিলেন, আপনি ভলেন্টিয়ারের কথা বলছিলেন, আপনি এই এই প্রসঙ্গগুলো যদি আরো একটু বলেন তাহলে একটু ভালো হয়, ডক্টর আমিনুর রহমান। ধন্যবাদ সাইদ সাহেব। হ্যাঁ, হেলথ ক্লাব নিয়ে অনেক দিন থেকেই আসলে মাঠ পর্যায়ে বিগত মানে গবেষণা কর্ম বলেন কিংবা অন্যদের কাজ দেখবার যে সুযোগ সেটি বলুন, এইসব বিষয়ে গত 30 বছর ধরে যে কাজকর্ম আমার দেখার সুযোগ হচ্ছে আর কি, একেবারে গ্রাসরুট লেভেলে, সিন্স 30 ইয়ার্স। 30 ইয়ার্স এর এই কাজকর্মের দেখবার বা গবেষণা করবার বলেন, ইভালুয়েশন বলেন, মনিটরিং বলুন কিংবা পলিসি লেভেলের গবেষণা বলুন, এসব করতে যেটি হয়েছে, এবং টিএমএসএস এর মতো আরো একাধটা প্রতিষ্ঠানের বিশেষ করে হেলথ ইস্যু নিয়ে ইনডেপথ কাজ করবার সময় যে অভিজ্ঞতা হয়েছে, অনেকদিন থেকে কিন্তু আমার মাথার মধ্যে এটি আছে যে এইটা পাইলটিং হতে পারে কিনা হেলথ ক্লাব। হ্যাঁ, এখন এটাকে দুই ভাবেই আপনি দেখতে পারেন, যে এটা অ্যাডোলেসেন্ট হেলথ গার্লস হেলথ ক্লাব গ্রামে করা যায় কিনা পাইলটিং এর জন্য। একটা ইউনিয়নের 2টা গ্রামে পাড়া ভিত্তিক হেলথ ক্লাব করে দেখা যেতে পারে যে ওই হেলথ ক্লাবে যারা সদস্য হবে তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করার ফলে কি ধরনের রেজাল্ট ওইখানে আসছে। হ্যাঁ, আপনি যে ইস্যুটা তুললেন সেটা টয়লেট সংক্রান্ত, কিন্তু টয়লেট তো শুধু টয়লেট না, বা ওয়াশরুম শুধু ওয়াশরুম না, সেটা তো আমরা জানি, তাই না? কারণ বাংলাদেশে যে বড় আন্দোলনটি হলো যে আমরা একটা স্যানিটারি টয়লেট বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে এসে গেছি 90-এর দশকে, একটা আন্দোলনই ছিল, তাই না? তা সেটি কিন্তু করা হয়েছিল এই কারণে, যেখান থেকে যে রেজাল্ট গুলো আসবে সেই রেজাল্টের ফলে কিছু কিছু রোগ ওই প্রিভেনশনই থেমে যাবে, এবং শুধুমাত্র ওই বিহেভিয়ারের কারণে। এবং সে সময় নানান ধরনের টয়লেট কিন্তু তৈরিও হয়েছে, অর্থাৎ যারা একটু দরিদ্র তারা কি ধরনের একটা প্যানের টয়লেট ব্যাপার ছিল। আপনি যদি ইদানিং কালে আমাদের বাসার দিকেও তাকান, আমি প্রতিষ্ঠান বাদ দেব, অর্থাৎ আমাদের নিজেদের বাসায়ও যদি দুটো তো টয়লেট থাকে, একটি টয়লেট একটি মেয়ের জন্য, আমাদের বাড়ির মেয়েদের জন্য কতটা সেইভাবে বৈজ্ঞানিক সম্মত ভাবে তৈরি হয়েছে, হয় নাই, সেটাও কিন্তু একটা ব্যাপার। এখানে মূল জায়গাটা যেটা সেটা হলো যে আচ্ছা ভাই, মানে ডক্টর আমিনুর রহমান, আমি আপনাকে একটু সংক্ষেপ করতে বলবো যে আমার সময় শেষ। আমাকে ঠিক 1 মিনিটের ভিতরে আপনি যদি কনক্লুশনটা করে দেন। হ্যাঁ, ওকে। সেটি আমি, যেহেতু আমরা আজকে টিএমএসএস এর একজন ঊর্ধ্বতন ব্যক্তিকে পেয়েছি আমাদের আলোচনায়, আমি অনুরোধ করব যে আমরা যদি হেলথ ক্লাব এটিকে টিএসসিসি এর আন্ডারে একটা পাইলটিং করবার জন্য আমি অনুরোধ করব, যে একটা সুযোগ যদি তৈরি করে এবং সেটার উপরে মনিটরিং ইভালুয়েশন করে দেখা যেতে পারে যে হেলথ ক্লাব আসলে আরো কতটা আমাদের সহযোগিতা করছে গ্রামীণ জনজীবনকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে, একটা ওই যে সুযোগ বঞ্চনা কতটা কমাতে পারছে স্বাস্থ্য গ্রহণের ক্ষেত্রে, সেটি আমি মনে করি করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে ডক্টর মতিউর রহমান, ডক্টর আমিনুর রহমান, আপনাদের এই অংশগ্রহণের জন্য। ডক্টর মতিউর রহমান, আপনি কিছু বলতে চান? তাহলে আমরা এটা বলে শেষ করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আলোচনাটা খুব অনেক একটা লম্বা ডাইমেনশনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা টিএমএসএস যে স্বাস্থ্যসেবা দিচ্ছি, আজকের এই আলোচনা থেকে আমার কাছেও মনে হয়েছে যে অনেক বিষয় আমরাও আমিও ভাবছি বাই দিস টাইম, এবং এটা অনেক কিছুই আরো অনেক কিছু এখানে করার আছে বা বলার আছে, নতুন অনেকগুলো আইডিয়া ডক্টর আমিনুর রহমান বললেন। তো আমার মনে হয় যে এটা এই ধরনের আলোচনা আমাদেরকে যে কোনো ভাবেই হোক সেটা
আমাদের কার্যক্রমকে এবং মানুষের স্বাস্থ্য সেবাটাকে আরো কিভাবে ইনশিওর করা যায় সেটা নিয়ে আমরা আমার মনে হয় যে কাজ করার জন্য কিছু ডাইমেনশন এখান থেকে আসবে। সেটা টিএমএসএস প্রতিষ্ঠান হিসাবে আমি মনে করি আমাদের দেশের সরকার বা কর্তৃপক্ষ যারা আছে তারা এবং সোশ্যাল সোসাইটি, সিভিল সোসাইটি, তারা এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি আবারও এটা উল্লেখ করতে চাই, যেটা ডক্টর আমিনুর রহমান সাহেব বলছেন, এটা কমিউনিটি পার্টিসিপেশন, কমিউনিটি এনগেজমেন্ট। এটা একসময় আমার কাছে মনে হয় যে এটার উপর জোর অনেকখানি বেশি ছিল। এই এই স্বাস্থ্য হেলথ ক্লাব এই ধরনের বিষয়গুলোও ছিল, কিন্তু এখন এই জায়গাটাতে আমার মনে হয় যে কিছুটা আমাদের এই 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 গুরুত্বের জায়গা হয়তো কিছুটা কমেছে। এই আলোচনাগুলো আমার মনে হয় যে আবার আমাদেরকে নতুন করে একটা ভাবার সুযোগ তৈরি করে দিয়েছে, যা আমাদের বিষয়গুলা পরিস্থিতি সার্বিক বিষয় বিবেচনা করে আমরা আরো অনেক কিছু আমরা করতে পারি বা করা প্রয়োজন। এটা আমাদের বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ার, পাবলিক হেলথে তাকে আরো স্ট্রেনথেন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।